হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, ঘটনাটি পুরান ঢাকার একটি সত্য ঘটনা। ঘটনাটি যিনি লিখেছেন উনি ওনার নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটির নাম দিয়েছেন উনি ভুতুরে তালগাছ। সত্যি ঘটনা। তখনকার রাতগুলো আজকের মতো আলো ঝলমলে হয়নি। লাইট, বাল্ব এসব দুষ্প্রাপ্য তখন। বিজলি বাতির কথা লোকজন শুনেছে এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ সরকারের স্থাপনায় ব্যবহার করতে দেখেছে। রাস্তায় তখনও মশাল জাতীয় আলো জ্বালানো হতো। মোট কথা, বিদ্যুৎ মধ্যবিত্ত পরিবারের কাছে পর্যন্ত পৌঁছে নাই তখনকার ঘটনা। এসব ঘটনা বলার আগে পরিষ্কার করে জানাতে চাই, এমন ঘটনা আজকাল জনবহুল রাত জাগা ঢাকা শহরের কথা চিন্তা করে কল্পনা করলে হাস্যকর লাগবেই, কিন্তু তখনকার দিনে একদমই অসম্ভব ছিল না, অবিশ্বাস্য ছিল না। জিন অবশ্যই আছে। আল্লাহ পাক মানুষের মতোই জিন তৈরি করেছেন, এদের অস্তিত্ব অস্বীকার করার উপায় নাই। এখন শহর যেভাবে জেগে উঠেছে, প্রযুক্তি ঘরের কোনায় কোনায় পৌঁছে যাওয়ার কারণে এসব শুনলেই আমাদের মুখে হাসি ফুটে ওঠে। জিন তখনও ছিল, এখনো আছে। একটা সময় হতেই পারে এরা আমাদের কাছাকাছি বসবাস করত, খুব স্বাভাবিক। এখন হয়তো এরা তাদের সুবিধা মতন জায়গায় অবস্থান করে। যেহেতু কাছাকাছি ছিল, তাই প্রায় ভৌতিক ঘটনা তখন ছিল নিত্যদিনের ব্যাপার। যাই হোক, মাথায় তখনকার দিনের কথা রাখলেই হয়তো ভালো লাগবে। সময়টা কত হবে সেটা যার যার অনুমানের উপর ছেড়ে দিয়ে শুরু করলাম। পুরান ঢাকার বিখ্যাত রহমতগঞ্জের ঘটনা এটি। আফতাবুন্নেসার ছোট মেয়ে স্বাভাবিক এর চেয়ে আকারে অনেক ছোট জন্ম হয়েছে। তাকে প্রায় দিন রাতে মায়ের বুকের দুধের উপর রাখতে বলা হয়েছে। আফতাবুন্নেসা সুযোগ পেলে বাচ্চাটার বিশেষ যত্ন নিতেন। একদিনের কথা, এমনিতেই গরম ছিল, আজ বড্ড গরম পড়েছে। তালপাখা পানি দিয়ে ভিজিয়ে বাচ্চাদের বাতাস করতে হচ্ছে, আবার ছোট মেয়েটাকে একটু পর পর দুধ খাওয়াতে হচ্ছে। স্বামী চকবাজারের অতি ব্যস্ত ব্যবসায়ী, তার গভীর রাতে ছাড়া ফেরার সম্ভাবনা নাই। বেশ সম্পন্ন পরিবার তাদের। যাই হোক, একটা সময় উঠানে এসে বসলেন। রক্ষণশীল পরিবার, বাইরের কারুর পক্ষে এখানে আসা সম্ভব নয়। আসলেও নিরাপদ দূরত্বে থেকেই আসার অনুমতি নেওয়ার প্রচলন ছিল। বাচ্চাদের বাতাস করছেন। কিছুক্ষণ পরেই ছোট মেয়েটাকে মাটিতে পাচা বিছানা থেকে বুকে তুলে নিয়ে দুধ খাওয়াতে লাগলেন। বাচ্চাটার ওজন মনে হয় বেড়ে গেছে। শরীর অসম্ভব ঠান্ডা, আর কেমনই জানি নরম নরম শরীর। হাড্ডিসার বাচ্চাটা, কিন্তু হাড্ডির কোনো অস্তিত্বই পাচ্ছেন না। এরই মধ্যে ঘরের ভিতর থেকে বাচ্চার কান্না শুনে নিজের বুকে জড়ানো বাচ্চাটাকে উঠানে ছুড়ে দিলেন। কাজটা ইচ্ছাকৃত করেনি। তার হঠাৎই মনে হয়েছে হয়তো কোনো ভিন্ন প্রাণী বাচ্চাকে বুকে জড়িয়েছিলেন। অন্ধকারের জন্য ভুল হয়েছে। ছুঁড়ে ফেলা বাচ্চাটার দিকে তাকিয়ে অবাক হলেন। সেটা কেমন কালো ছায়ার মতনই। এরই মধ্যে তার বড় মেয়ে, মেঝো মেয়ে, তাদের ছোট বোন এবং কুপি হাতে এসে পড়েছে। সেই কালো বিড়ালের মতো প্রাণীটা বাড়ির অদূরে দোষী তালগাছ বেয়ে উপরে উঠে গেল। ঘটনার ব্যাখ্যা করা কঠিন। আফতাবুন্নেসা এখানে স্তন্যদানের ব্যাপার থাকায় কাউকে বলার সাহস পাননি। বহুদিন চলে গেল। আফতাবুন্নেসা চোখ বুঝলেন, তার স্বামীও একই পথের পথিক হলেন। ঘটনাটা একদমই অতলে গহ্বরে হারিয়ে যেত যদি একটা সম্পত্তির ব্যাপারে ঝামেলা না হতো। পুরান ঢাকার লোকজন প্রায়ই দাবি করেন তাদের মধ্যকার একতা দেশের সবচেয়ে সেরা। কথাটা কিন্তু একদমই ভুল। কিছু পরিবারের মধ্যে জায়গা বাটোয়ারা শুরু হতেই একতা নিমিষেই মাটিতে মিশিয়ে দেয়া হয়। একই মায়ের পেটে ভাই একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে পারেন না, সহ্য করেন না। এই বাড়িতেও একই ঘটনা ঘটল। পুরো বাড়িটাই নিজের ব্যবসায় সুসময়ে কিনে দিয়েছিলেন আফতাবুন্নেসার স্বামী। বেচারা ছিলেন মাটির মানুষ। জায়গা নিজের উপার্জন দিয়ে কিনেও বাবার নামে দলিল করেছিলেন। তার অনুপস্থিতির সুযোগ পেয়ে আপন ভাই পুরো বাড়ি নিজের সম্পত্তি বলে দাবি করেন, কারণ বড় ভাইয়ের কোনো ছেলে সন্তান নাই। ভাগ দেওয়ার প্রশ্ন ওঠে না। মরহুম ভাইয়ের 3টি মেয়েকে শূন্য হাতে বিদায় করতে একটু পিছপা হননি। পুরো বাড়ি স্থানীয় কয়েকজন দাপুটে মানুষ নিয়ে দখল করে নেন। দু বোনের বিয়ে হয়ে গেল, বিপদে পড়ে গেল সেই ছোট মেয়েটা। ওই যে যাকে মনে করে মা অদ্ভুত একটা ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন। মেয়েটার পথে আসার জোগাড় হলো। এই বাড়ি আর চকবাজারের মার্কেটে দুটো দোকান দিয়েই মেয়েদের এবং তাদের একটি বিধবা ফুফুর একজন খালার পরিবার চলতো। এখন সেই মেয়েটা না হয় বোনের বাসায় গিয়ে পালাক্রমে থাকবে, কিন্তু খালা এবং ফুফুর কি হবে? তাদের ঠাঁই হয়েছিল বড় জামাইয়ের বাসায়। কয়েকদিন চলেও গেল। একদিন খুব ভোরবেলা তাদের সেই চাচা তাদের কাছে হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত। বড় বোনের নাম ধরে চেঁচিয়ে ডাকতে লাগলো, আনারকলি, আম্মাজি, কই রে, কই গেলি আমার মা? আয় তো
একটু কথা আছে। চাচার চেঁচামেচি শুনে সবাই বেরিয়ে এলো। তাদের হাতে বাড়ির চাবিটা দিয়ে চাচা বলতে লাগলো, নে বাবা তোগো চাবি। এই বাড়িটা নিয়ে আমি অন্যায় করছি, আসলে কিছু শয়তানের প্ররোচনায় আমি এমন কাজ করছি। তোরা গিয়ে উঠতো মা ওই বাসায়, এখানে দোকান আর চাবি গোছা আছে বুঝে নে, আমারে মাফ কর, আমি এই এলাকায় আর থাকবো না। মেয়েরা বোকার মতন তাকিয়ে রইল। এলাকায় ফিরে এসে তারা যা শুনলো, মনু মিয়া বাড়িটা নেওয়া মাত্র চিন্তা করে পুরো বাড়ি ভেঙে দোতলা পাকা বাড়ি করবে। এর জন্যই আগে গাছগুলো কাটার সিদ্ধান্ত নিল। পেয়ারা গাছ, পেঁপে গাছ, সুপারি গাছ, বড়ই গাছ, নিম গাছ ভর্তি ছিল বাড়ি। বাড়ির সবচেয়ে আলোচিত গাছটি ছিল তাল গাছ। এই গাছে জিন থাকে সেটা পুরো এলাকার লোকজন জানতেন। মনু মিয়া সেই গাছটাই আগে কাটার সিদ্ধান্ত নেয়। গাছটাকে কাটার লোক পাওয়ার দুষ্কর হয়ে গেল। দোষী গাছ কেউই কাটার সাহস করলো না। একদিন সন্ধ্যার দিকে মনু মিয়া নিজেই গাছটা কাটার সিদ্ধান্ত নিল। যেই একটা কোপ বসাতে গেল, পুরো গাছটাই নাকি ঝাড়া দিয়ে উঠলো। গাছের উপর থেকে একটা বাজ খাই গলায় কেউ একজন বলে উঠল, খবরদার মঈনুদ্দিন, এ গাছ কাটার কথা মাথায় আনিস না। দেখলাম তুই এ বাড়িটা দখল করেছিস, তুই জানস না এ বাড়ি আমার মায়ের, আমার বাবার, কোন সাহসে তুই এই কাজ করলি? মনু মিয়া ভয়ে তখনও বাননি। সে তার লোকজন ডেকে নিয়ে এলো। সে নিশ্চিত গাছে বসেই কেউ একজন তাকে ভয় দেখাতে পারে। লোকজন আসার পর সব চুপচাপ হয়ে গেল। গাছে কিন্তু কাউকেই পাওয়া গেল না। এবার সাথে লোকজন থাকায় আবারও গাছ কাটার কাজ শুরু করলো। এবার সবার সামনেই গাছ থেকে আবারও বাজ খাই গলায় বলে উঠল, কিরে তুই তোর জুলুম বন্ধ করবি না? তোরে না বললাম এ বাড়ি ছেড়ে চলে যেতে? এটা আমার মায়ের বাড়ি, বাবার বাড়ি, তুই চলে যা, না হলে এমন ক্ষতি করব মৃত্যুর আগে তওবার সুযোগ পাবি না। সবাই জন্মের মতন ভয় পেল। সবচেয়ে সাহসী ছিল মনু মিয়ার মেজো ছেলে। সে বলল, বাবা তোমার বাবা মায়ের বাড়ি কি করে হয়? তুমি তো মানুষই না। তখন গাছ থেকে জানালো, এ আমার দুধ মায়ের বাড়ি। আফতাবিন্নেসার দুধ খেয়ে একদিন আমার জীবন বেঁচে গিয়েছিল। আমার কাছে সেটা আমার আপন মায়ের চেয়ে কম নয়। তোরা এ তাণ্ডব বন্ধ করে চলে যা, বাড়িটা তার আসল মালিকের কাছে ফিরিয়ে দে, না হয় আমি গাছ থেকে নেমে তোদের সামনে হাজির হব। আমার সাথে লড়াই তো দূরে থাক, দেখে জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবি কিনা সন্দেহ। এরপরই চাচা জায়গা ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন। বহুদিন সেই তাল গাছটি টিকেছিল। সময়ের সাথে সাথে সেটা একদিন ঝড়ের আঘাতে নিজেই পড়ে যায়। আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।